আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩০২তম পর্ব। আজ আমরা ভ্যাট বিধিমালার দ্বাদশ অধ্যায় বিধি ৫৯ আলোচনা করব। দ্বাদশ অধ্যায়ে বিধি ৫৯ থেকে ৬৫ এখানে সাতটা বিধি আছে। আপনারা জানেন আমরা গত সেশনে আমরা ১২ অধ্যায় ধারা শেষ করেছি। আজ আমরা ১২ অধ্যায় বিধি শুরু করলাম। তো এখানে ৭টা বিধি আছে, কয়েকটা সেশন লাগবে। তো আজ আমরা বিধি ৫৯ আলোচনা করব। বিধি ৫৯-এর শিরোনাম হলো মূসক কর্মকর্তার আদেশ বা সিদ্ধান্ত সংশোধনে বোর্ডের ক্ষমতা। মূসক কর্মকর্তার আদেশ বা সিদ্ধান্ত সংশোধনে বোর্ডের ক্ষমতা। মূসক কর্মকর্তা ভ্যাট অফিসার, যারা মাঠ পর্যায়ে কাজ করেন, আর বোর্ড হচ্ছে এনবিআর। তো মাঠ পর্যায়ের অফিসারদের কোনো আদেশ বা সিদ্ধান্ত এনবিআর সংশোধন করতে পারে। এই হলো মূল কথা। তো এই বিধি ৫৯-এ ৪টা উপবিধি আছে। তো শিরোনাম আমি আগেই বলেছি যে মূসক কর্মকর্তার আদেশ বা সিদ্ধান্ত সংশোধনে বোর্ডের ক্ষমতা। আলোচনার প্রারম্ভে একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হলো ধরেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কি জানেন যে মাঠ পর্যায়ের কোনো অফিসার যদি আপনার উপরে অনেক মারাত্মক অন্যায় করে, জুলুম করে, তাহলে আপনি কি করতে পারেন? তার ভিতরে একটা হলো বোর্ড আপনাকে রেমেডি দিতে পারে। এটা আপনি জানেন কিনা, বা এই রেমেডি কিভাবে নিতে হবে সেটা আপনি বোঝেন কিনা। অনেকেই উত্তরটা দিতে পারবে না। তো আজকে আমরা সেরকম একটা বিষয় শিখব যে মাঠ পর্যায়ের কোনো অফিসার যদি আপনার উপরে খুব বেশি অন্যায় করে, জুলুম করে, তাহলে আপনি কি করতে পারেন, বোর্ডের কাছে আপনি কি রেমেডি পেতে পারেন, কিভাবে পেতে পারেন, সেই জিনিসটা আমরা আজকে শিখব। তো আমি আশা করি যে আজকে আপনার একটা জিনিস শিখবেন, এটা ভ্যাট ম্যানেজমেন্টে আপনি যদি কাজ করেন তো কোনো না কোনো সময় এই নলেজটুকু আপনার কাজে আসবে। তো আসুন এখন আমরা বিস্তারিত আলোচনা করি। বিধি ৫৯ হলো মূসক কর্মকর্তার আদেশ বা সিদ্ধান্ত সংশোধনে বোর্ডের ক্ষমতা। এখানে ৪টা উপবিধি আছে। উপবিধি ১ হলো বোর্ড স্বতঃপ্রণোদিত হইয়া কোনো মূসক কর্মকর্তার যে কোনো সিদ্ধান্ত বা আদেশ উক্ত সিদ্ধান্ত বা আদেশ প্রদানের ২ বৎসরের মধ্যে পুনর্বিবেচনা বা সংশোধন করিতে পারিবে। বোর্ড স্বতঃপ্রণোদিত হইয়া অর্থাৎ সুমোটো বোর্ড নিজে নিজেই এই কাজটা করতে পারবে। তো বোর্ড নিজে করতে হলে তো বোর্ডকে তো জানতে হয়। বোর্ড না জানলে বোর্ড কিভাবে করবে? তো মাঠ পর্যায়ের কি সিদ্ধান্ত হয়েছে, কোন সিদ্ধান্তের এগেনস্টে বোর্ডকে পদক্ষেপ নেওয়া দরকার, এটা বোর্ডকে বুঝতে হয় না? কোনো না কোনোভাবে বোর্ড এটা জানে, বোর্ড এটা বুঝে। আর যদি এখানে বলা হয়েছে বোর্ড স্বতঃপ্রণোদিত হয়ে করবে, কিন্তু আপনি যদি কোনো রেমেডি চান তো আপনাকে চাইতে হবে, আপনাকে লিখিতভাবে আবেদন করতে হবে, বা আপনাকে যে মৌখিকভাবে বলতে হবে। তো অফিসে তো আর মৌখিকভাবে আসলে কাজকর্ম হয় না, লিখিতভাবেই জানাতে হয়। বোর্ড এই কাজগুলো এই স্বতঃপ্রণোদিত হয়ে মাঠ পর্যায়ে কোনো সিদ্ধান্ত সংশোধন করা, এটা বোর্ড খুব ঘন ঘন করে না। বোর্ড এরকম কাজ করে না, খুব খুব মাঝে মাঝে করে, খুব কম বোর্ড এরকম কাজ করে। তো আমরা এখন কি দেখলাম? আমরা দেখলাম যে বোর্ড নিজে করতে পারবে, আর ওই আদেশ বা সিদ্ধান্ত দেওয়ার ২ বছরের মধ্যে করতে পারবে। উপবিধি ২ হলো উপবিধি ১-এর উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড মূসক কর্মকর্তার সিদ্ধান্ত বা আদেশের নথি তলব করিবেন এবং পর্যালোচনান্তে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করিবেন। কোনো একটা বিষয় বোর্ড মনে করলো যে মাঠ পর্যায়ের কোনো একটা বিষয় বোর্ড এটা রিভিউ করবে, তখন বোর্ড সে নথিটা তলব করবে। ধরেন বোর্ড সিদ্ধান্ত নিল যে সিলেট কমিশনারের একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা রিভিউ করতে হবে। তখন বোর্ড নথি তলব করবে, সেখান থেকে নথি আসবে, এরপরে বোর্ডের নথিটা পরীক্ষা করবে। সাধারণত এক্ষেত্রে যেটা হয়, বোর্ড মাঝে মাঝে যখন এটা করে তখন একটা কমিটি করে দেয় বোর্ড। সাধারণত মেম্বারের নেতৃত্বে একটা কমিটি করে দেয়, কয়েকজন অফিসার নিয়ে তারা এই বিষয়টা পর্যালোচনা করে একটা রিপোর্ট দেয়। রিপোর্ট বোর্ডের তো প্রধান হলেন চেয়ারম্যান। তো চেয়ারম্যান রিপোর্টটা অনুমোদন করেন। এই হলো প্রক্রিয়া।
বিধি 59-এর উপবিধি 3 হলো উপবিধি 2-এর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তি বা করদাতা ক্ষতিগ্রস্ত হইলে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় বা তাহার কর দায়িতা বৃদ্ধি পাইলে বা হ্রাসকারী সমন্বয় বা ফেরতযোগ্য অর্থের পরিমাণ হ্রাস পাইলে তাহাকে ব্যক্তিগত শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান না করিয়া সিদ্ধান্ত প্রদান করা যাইবে না। এখানে এই উপবিধিতে বলা হলো, ধরেন রিভিউ করা হচ্ছে, তো রিভিউ করে দেখা গেল যে কেউ একজন ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ ধরুন আপনি আবেদন করেছেন, তো রিভিউ করে দেখা গেল যে আপনার এখন 5 লক্ষ টাকা ভ্যাট বেশি হয়ে গেছে। যে নতুন যে সিদ্ধান্ত এসেছে সেখানে আপনাকে 5 লক্ষ টাকা ভ্যাট বেশি দিতে হবে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। বা আপনি রেয়াত নিয়েছিলেন, সেই রেয়াতটা এখন আপনাকে কেটে দিতে বলা হচ্ছে। বা আপনি হ্রাসকারী সমন্বয় করেছিলেন, সেটা আরও কম করতে বলা হচ্ছে। হ্যাঁ, এইভাবে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনার হিয়ারিং দিতে হবে, আপনাকে তারা ডাকবে, আপনার হিয়ারিং দিবে, আপনি আপনার বক্তব্য বলবেন, বক্তব্য রেকর্ড করবে, বক্তব্য শুনবে, বক্তব্য পর্যালোচনা করবে, তারপরে সিদ্ধান্ত দিতে হবে। যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনাকে না শুনে, আপনার হিয়ারিং না দিয়ে ওই সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই হলো আমরা 3টে উপবিধি দেখলাম। আর চতুর্থ উপবিধি হলো, এই বিধির অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, আপিলার ট্রাইব্যুনাল আছে এখানে, আসলে এটা আপিল ট্রাইব্যুনাল হবে, নামটা গত বছর চেঞ্জ হয়েছে, বা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট বা আপিলাধীন কোনো বিষয়ে বোর্ড কোনো সংশোধনী আনিতে পারিবে না। অর্থাৎ আমরা আগেই জেনেছি যে 2 বছরের মধ্যে এই রিভিউ করা যাবে। তো এর মধ্যে যদি এই বিষয়টা যদি আপিল ট্রাইব্যুনাল বা হাইকোর্টে যদি বিচারাধীন থাকে, যদি এর মধ্যে মামলা দায়ের হয়, হাইকোর্টে মামলা দায়ের হয়েছে বা আপিল ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে, সেটা বিচারাধীন আছে, তখন আর বোর্ডের কাছে আবেদন করা যাবে না। বোর্ড সুমোটো হোক, যেভাবেই হোক, বোর্ড আর কোনো পর্যালোচনা রিভিউ করতে পারবে না। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিধি 59 আলোচনা করলাম। বিধি 59-এ 4টা উপবিধি আছে। এই 4টা উপবিধিতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে মাঠ পর্যায়ে বলতে কি বোঝায়? মাঠ পর্যায়ে বলতে ভ্যাটের 3টে অফিস, কমিশনারের অফিস, বিভাগীয় কর্মকর্তার অফিস আর সার্কেল অফিস, এগুলো হচ্ছে মাঠ পর্যায়ে। এই মাঠ পর্যায়ে যে সমস্ত সিদ্ধান্ত হয়, এই সমস্ত সিদ্ধান্ত আপনার বিরুদ্ধে যেতে পারে। তো আমরা আজকে জানলাম যে এরকম কোনো সিদ্ধান্ত বোর্ড সুমোটো বোর্ডের সিদ্ধান্ত রিভিউ করতে পারে। রিভিউ করতে হলে বোর্ড নথি তলব করবে, 2 বছরের মধ্যে করবে। আর যদি কোর্টে কোনো আপিল ট্রাইব্যুনাল বা কোর্টে যদি বিষয়টা চলে যায়, যদি মামলা দায়ের করা হয়, তাহলে বোর্ড আর নথি কল করতে পারবে না। আর বোর্ড নথি কল করে পর্যালোচনা করে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, যদি আপনার ভ্যাট বেড়ে যায় বা আপনার হ্রাসকারী সমন্বয় কমে যায় বা আপনার রেয়াত কমে যায়, কোনোভাবে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে আপনার হিয়ারিং নিতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনারা একটা কথা শিখলেন, সেটা হলো, যদি কখনো আপনি দেখেন যে মাঠ পর্যায়ের কোনো অফিসার আপনার উপরে খুব অন্যায় করেছে, জুলুম করেছে, আপনি অন্য কোনো রেমেডি পান না বা পাইতেছেন না বা আপনি নিতে চান না, কিন্তু বোর্ডের কাছে আপনার যাওয়ার কোনো স্কোপ আছে, তখন আপনি এই সুবিধাটা নিতে পারেন। আপনি বোর্ডকে অ্যাপ্রোচ করতে পারেন যে আমার উপরে খুব অন্যায় করা হয়েছে, এই যে আমি এই রেমেডি পাবো। তো বোর্ড তখন এই ইনিশিয়েট করতে পারে, এই রিভিউ ইনিশিয়েট করতে পারে। তো আপনার যদি জানা থাকে, আপনার জানা না থাকলে তো আপনি এভাবে কনফিডেন্টলি বলতে পারবেন না। আজকে আপনার জানা থাকলো, যেহেতু আপনার জানা থাকলো, আপনি এখন কনফিডেন্টলি আপনি যে বলতে পারবেন যে বোর্ডের অথরিটি আছে, তো আমার উপর অন্যায় করা হয়েছে, তো কাজে আমার বোর্ডের অথরিটি আছে, বোর্ড যেন আমার এটা রিভিউ করে এটা যেন ঠিক করে দেয়। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে আজকে আপনার একটা বিষয় শিখবেন, আর এই যে বিষয়টা শিখবেন, এটা আপনার সারা জীবনে কোনো না কোনো সময় ভ্যাট ম্যানেজমেন্ট আপনার কাজে আসতে পারে। তো আশা করি, আমি কনফিডেন্ট যে অনেকেই আপনারা এই বিষয়টা নতুন করে শিখলেন, কারণ মাঠ পর্যায়ের সাথে তো আমরা খুব ক্লোজলি জড়িত, প্রচুর মানুষের সাথে ইন্টারাকশান হয়। মানুষ আসলে সাধারণ অনেক বিধিবিধান মানুষ বোঝে না, কীভাবে অ্যাপ্লাই করতে হবে এটা জানে না, কনফিউজড থাকে। তো আজকে আমরা একটা বিষয় আলোচনা করলাম, সেটা হলো মাঠ পর্যায়ের কোনো অফিসার কোনো অন্যায় করলে, কোনো বেআইনি কাজ করলে, কোনো জুলুম করলে আপনি এনবিআরের কাছে আপনি রেমেডি চাইতে পারেন এবং এনবিআর আপনাকে রেমেডি দিতে পারে। এনবিআর স্বতঃপ্রণোদিত হয়ে এনবিআর আপনাকে এটা রিভিউ করে আপনাকে রেমেডি দিতে পারে।
তো প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের এই সেশন আমরা এখানেই শেষ করলাম। আপনার যে কোনো ভ্যাট বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে দয়া করে ভ্যাট ফোরামের কল সেন্টারে ফোন করুন 09678208208 09678208208। অনেক ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।